এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে আর্জেন্টিনার ফ্রন্ট লাইন ঠিক পারফেক্ট নয়। তা আর্জেন্টিনা যতই কোপা আমেরিকার বিশ্বকাপ জিতুক না কেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে চাইলেই যদি একটা প্রপার প্ল্যান নিয়ে এগোনো যায়, তাহলে আর্জেন্টিনার এই এক্সিস্টিং ফ্রন্ট লাইনটাকে এক্সপ্লয়েট করা যেতে পারে। আর্জেন্টিনার ফরওয়ার্ডদের খেলার স্টাইল যেরকম, সর্বোপরি কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার ফরওয়ার্ডদেরকে যে স্টাইলে খেলাতে চান, সে স্টাইলের এগেনস্টে চাইলেই কিন্তু একটা বিকল্প প্ল্যান বের করা যায়। লিওনেল মেসি অধিকাংশ সময় অতিমানবীয় ফর্মে থাকেন বলে রক্ষা না হয়, এ সকল খুঁতগুলো আর্জেন্টিনাকে বেশ ভালোই যন্ত্রণা দিত গত কয়েক বছরে। সেটা হয়নি, তাদের কপাল ভালো। কিন্তু এই সমস্যাগুলো কি নিয়ে, এই প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আর্জেন্টিনার ফরওয়ার্ডরা ঐতিহ্যগতভাবেই সবাই মেসি না হয় ম্যারাডোনা হইতে চায়। সবাই শিল্পী হতে চায়, যারা মূলত অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফ্রি রোলে খেলতে পছন্দ করে। তারা বল প্লেয়ার হতে চায়, অলওয়েজ বল পায়ে রেখে জাদুকরী মুহূর্ত সৃষ্টি করতে চায় মেসি আর ম্যারাডোনার মতো। সেটা কেউ পারে, কেউ পারে না, তাই বলে স্টাইল চেঞ্জ হয় না। যে কারণে দেখবেন আর্জেন্টিনা থেকে কখনো স্পিডি উইঙ্গার বের হয়ে আসে না, যারা প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে স্পেস অ্যাটাক করতে পারে, হুট করে বক্সে ঢুকে গোল করে দিয়ে আসতে পারে, পেছনে থাকা মেসিদের বানিয়ে দেওয়া বল ধরে নিয়ে বক্সের মধ্যে ইফেক্টিভলি ঢুকে শুট করতে পারে। স্পিডি এবং স্পেস পেনিট্রেট করতে পারা উইঙ্গার না থাকার কারণে দেখা যায় সবাই গোল বানায় দিতেই বেশি আগ্রহী হয়। গোল করার জন্য যে বক্সে ঢোকা লাগে, সেটা অনেকের পক্ষে ইফেক্টিভলি করা সম্ভব হয় না। কয়েকদিন আগে এই সকল দায়িত্ব পালন করার জন্য আনহেল দি মারিয়া ছিলেন। আনহেল দি মারিয়া চলে যাওয়ার পরে এই সমস্যাটা আরও প্রকট হয়েছে। আনহেল দি মারিয়ার হাজারটা গুণের সঙ্গে এই গুণটাও ছিল যে তিনি সুন্দর মতো স্পেস এক্সপ্লয়েট করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করে আসতে পারতেন। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের দিকে তাকান। এই কারণে দেখবেন আর্জেন্টিনার উইং বা ওয়াইড মিডফিল্ড জোনে ঘুরে ফিরে সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারদেরকেই খেলানো হয়। থিয়াগো আলমাদা, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আনহেল কোরেয়া, ক্লোদিও এচেভেরি, জানলুকা প্রেস্তিয়ানি, ভ্যালেন্তিন কার্বোনি, সবগুলোর অবস্থা সেম। আর যারা ন্যাচারালি ওয়াইড প্লেয়ার, এরাও গোল বিমুখ। ন্যাচারালি ওয়াইড প্লেয়ারগুলো দেখা যায় যে কামলার মতো রেগুলারলি খাটাখাটনি করতেছে, কিন্তু কোনো গোল করতে পারতেছে না। তাই পরে দেখা যায় যে সময় সুযোগ মতো ম্যাচের বিভিন্ন স্টেটে তাদেরকে ফুল ব্যাক বানায় দেওয়া হয়। সেম জিনিসটাই হয়েছে মার্কোস আকুনিয়া থেকে শুরু করে নিকো গঞ্জালেস পর্যন্ত। এমন কেউ নাই যিনি উইং থেকে হুটহাট বক্সে ঢুকে যাবেন এবং যার বক্সে ঢুকে যাওয়াটা আগে থেকেই লক্ষ্য করে মেসি বা এনজো ফার্নান্দেজ পেছন থেকে তাদের দুর্দান্ত ভিশনের সহায়তায় একটা লফটেড বল বা থ্রু পাস পাঠাতে পারবেন। একজন ছিলেন যিনি এই দায়িত্বটা চাইলে পালন করতে পারতেন, একজন ছিলেন যিনি কিনা ওইভাবে ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করে আসতে পারতেন, তার খেলার স্টাইলের মধ্যে ওই ন্যাকটা ছিল। কিন্তু সর্বশেষ কোপা আমেরিকা থেকে এখন পর্যন্ত তার ইমপ্রুভমেন্ট হয়নি তেমন। কাজেই স্বাভাবিকভাবেই লিওনেল স্কালোনি তার উপরে ভরসা রাখতে পারছেন না। বিশ্বকাপের দলে যে তিনি থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিত। তিনি আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চেলসিতে যাওয়ার পর কয়েকটা ম্যাচে এনজো ফার্নান্দেসের সঙ্গে যেমন কম্বিনেশন দেখিয়েছিলেন, সেটা রেগুলার দেখাতে পারলে আজকে হয়তো এই নিয়ে তেমন চিন্তা করতে হতো না আর্জেন্টিনার। তবে আর্জেন্টিনার জন্য একটা সুসংবাদ রয়েছে। আপনারা জানেন সম্প্রতি বিভিন্ন প্রতিযোগিতায় বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ একাধিকবার মুখোমুখি হয়েছে এবং এই দলের সর্বশেষ দুই ম্যাচে আর্জেন্টিনারই এক উইঙ্গার তার মুভমেন্ট দিয়ে ম্যাচের ভাগ্য যেভাবে বদলে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা দেখে বলা যেতে পারে আর্জেন্টিনা হয়তো চাইলেই স্কোয়াডের এই ঘাটতিটা তাকে দিয়ে পূরণ করতে পারে। তার নাম গিলিয়ানো সিমিওনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের দিকেই তাকানো যাক। বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সির লাল কার্ডই বলতে গেলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। যে ফাউল করে কুবার্সি লাল কার্ড দেখেছিলেন, সে ফাউলটা আদায় কে করেছেন? গিলিয়ানো সিমিওনে। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা হাইলাইন ডিফেন্সে খেলে, এটা আজকের কথা নয়। এই ম্যাচেও পাউ কুবার্সি, জেরার্ড মার্টিনরা বেশ উপরেই খেলছিলেন এবং এই হাইলাইন ডিফেন্সের পেছনের জায়গা এক্সপ্লয়েট করার জন্য মূল দুই স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এবং আতোয়ান গ্রিজমান আবার নিচে নেমে যাচ্ছিলেন এভাবে অনেকটা মিডফিল্ডারের মতো। এভাবে যখন তারা নিচে নেমে যাচ্ছিলেন অনেকটা সেন্ট্রাল মিডফিল্ডারের মতো, তখন যে উপরে আলভারেজ এবং গ্রিজমানদের জন্য যেই ফাঁকা জায়গাটা সৃষ্টি হলো, অর্থাৎ যেই জায়গাটা বার্সেলোনা হাইলাইন ডিফেন্স করার কারণে তারাও ফেলে দিয়ে এসেছে, সেই জায়গাটা এক্সপ্লয়েট করার জন্য রাইট মিডফিল্ড থেকে আড়াআড়িভাবে মেইন স্ট্রাইকারের পজিশনে ঠিক এভাবেই দৌড়ে বারবার ঢুকে যাচ্ছিলেন গিলিয়ানো। গিলিয়ানোর হুট করে ঢুকে যাওয়া দেখেই পাউ কুবার্সি তাড়াতাড়ি ট্র্যাক ব্যাক করতে গিয়েই ফাউল করে বসান গিলিয়ানোকে, যার ফলাফল রেড কার্ড। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেই গোল করেন অ্যাথলেটিকোর হুলিয়ান আলভারেস। দেখেন, সিমিওনের এরকম ডিরেক্ট মুভমেন্টের কারণেই অ্যাথলেটিকো সরাসরি একটা গোলও পেল, প্রতিপক্ষকে একজন কম নিয়েও খেলতে বাধ্য করলো। আর গিলিয়ানোর মুভমেন্ট দেখে পেছনে থাকা অ্যালভারেসও তার ভিশন এবং তার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে বল বাড়িয়ে দিতে পেরেছিলেন। এই সিজনে অনেক ম্যাচেই গিলিয়ানো আলভারেজের এই কম্বিনেশনটা দেখা গেছে। নাম্বার 9 হওয়া সত্ত্বেও আলভারেজ যখন ম্যাচের কোনো মুহূর্তে নাম্বার 9-এর স্পটে থাকেন না, এভাবে যখন পিছনে নেমে আসেন আলভারেজ এবং গ্রিজম্যান, তখন গিলিয়ানো এভাবে ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে যান, এভাবেই কার্ভ করে একটা রান মেক করেন বক্স বরাবর। এবার আগের একটা ম্যাচে গিলিয়ানোর মুভমেন্ট দেখা যাক। গত সপ্তাহে লা লিগাতেও মুখোমুখি হয়েছিল এই দুই দল এবং একই স্টাইলে বার্সেলোনার ডিফেন্ডার কুবার্সি আর মার্টিন হাইলাইন ডিফেন্সে উঠে যাচ্ছিলেন বারবার।
ম্যাচে কাগজে কলমে ফরওয়ার্ড থাকা গ্রিজম্যান আর অ্যালেক্স বায়েনা নিচে নেমে গিলিয়ানোকে বক্সে ঢুকে যাওয়ার সুযোগ করে দিচ্ছিলেন, এভাবে ডিরেক্টলি মিডলে চলে যাওয়ার সুযোগ বানিয়ে দিচ্ছিলেন। গ্রিজম্যান তো মোটামুটি পেছনে নেমে আসেনি, আর অ্যালেক্স বায়ানা তো টেকনিক্যালি একজন মিডফিল্ডারই, ফলে তাদের পেছনে নেমে আসতে এরকম অত বেশি সমস্যা হয়নি। বার্সা ডিফেন্সের ফাঁক গলিয়ে গিলিয়ানোর ঢুকে যাওয়া লক্ষ্য করছিলেন আথলেটিকোর ডিফেন্ডার ক্লেমো লংলে। লংলের বাঁ পায়ের লং পাসটা খুঁজে নেয় গিলিয়ানোর ডিরেক্ট রান, সেখান থেকেই গোল করেন সিমিওনের ছেলে। আলভারেস আর্জেন্টিনারও মেইন স্ট্রাইকার, সেম কম্বিনেশন আর ডিরেক্ট মুভমেন্ট চাইলে যে আর্জেন্টিনার হয়েও এরা দেখাতে পারবেন সে আশাটা কিন্তু করা যেতেই পারে। আর্জেন্টিনার হয়ে আবার আলভারেস ছাড়াও পেছনের ও সকল জোনগুলোতে খেলবেন মেসি আর এনজো ফার্নান্দেস। গিলিয়ানো যদি এভাবেই সময় সুযোগ মতো বক্স বরাবর রান মেক করতে পারেন, ভুরি ভুরি গোলের সুযোগ সৃষ্টি হওয়ার ব্যাপারটা একদম অবিশ্বাস্য নয় কিন্তু। নিজের আশেপাশে এমন রান মেক করতে পারে এমন খেলোয়াড়ই পছন্দ করেন মেসি, যারা মেসির সৃষ্টিশীল পাসগুলো ধরে গোল করে দিয়ে আসতে পারেন। আর আজকাল অনেক আন্তর্জাতিক দলই বার্সেলোনার মতো হাইলাইনে খেলছে। আর্জেন্টিনার বিপক্ষে এভাবে খেললে গিলিয়ানোর এমন ডিরেক্ট মুভমেন্ট হতে পারে আর্জেন্টাইনদের অন্যতম মেইন অস্ত্র। কল্পনা করে দেখুন আর্জেন্টিনার একাদশ সেজেছে এরকম 4-4-2 ফরমেশনে। ওপরে জুটি বেঁধেছেন মেসি এবং হুলিয়ান আলভারেস, আর পেছনে রাইট মিডফিল্ডারের ভূমিকাতে রয়েছেন গিলিয়ানো সিমিওনে। সেখান থেকে মেসির জন্য ডিফেন্সিভ দায়িত্ব পালন করার পাশাপাশি মেসি এবং আলভারেস যখন এভাবে নেমে যাচ্ছেন তখন বক্স বরাবর ডিরেক্টলি এভাবে রান মেক করছেন গিলিয়ানো, আর সেই রানটা স্পট করে পেছন থেকে ক্রমাগত বল পাঠাচ্ছেন লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেসরা। অনেকটা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনার রানটা স্পট করে যেভাবে লিওনেল মেসি এ সকল জায়গা থেকে পাস দিয়েছিলেন সেরকম। কি বাস্তব বলে মনে হচ্ছে? কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গিলিয়ানোর এই মুভমেন্টের কারণে তিনি কি আর্জেন্টিনার মেইন একাদশে সুযোগ পেতে পারেন কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।